চাষ হোক বাস হোক, দগদগে ক্ষত এখন একেবারে সামনে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে। জলপাইগুড়িতে ধান এবং সবজি চাষে জলের তোড়ে, চাষের জমিতে জল, তিস্তা ও জলঢাকার পাড়ের কৃষকরা চিন্তায়। কত পরিমাণ জমি বন্যার জলে প্লাবিত, ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এখনো পর্যন্ত প্রশাসন যে প্রাথমিক তথ্য সামনে এনেছে তাতে 14,000 হেক্টর কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছিল। তার মধ্যে বেশিরভাগটাই ছিল ধান গাছ, এবং সেই ধান চাষের পাশাপাশি সবজি, যা রবি মরশুমে যে চাষ শুরু হয়েছিল, বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি, সেই চাষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক অঙ্কে এখনো পর্যন্ত হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে ওঠেনি। তবে স্থানীয় যারা কৃষিজীবী রয়েছেন, বিশেষ করে যারা ধান চাষ করেছিলেন এবং কফি বা অন্যান্য সবজি চাষ করেছিলেন, তাদের যেটা বক্তব্য যে সবজি চাষের জমি পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যে চারা তারা রোপণ করেছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে। যারা ধান গাছ রোপণ করেছিলেন, ধান দাগ ধরেছিল, কিছু ধান কাটাও হয়ে গেছিল, কিছু ধান যেই অবস্থার মধ্যে জল এবং পলি এসে পড়েছিল তাতে ধানের যে ফলন, সেই ফলন অনেকটাই কমবে বলে আশঙ্কা। তার কারণ হচ্ছে ধানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়ে গেছে বলে কৃষকদের দাবি। 14,000 হেক্টর জমি, ভয়াবহ যে বন্যাটা হয়েছে, আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো মানে সবেমাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান আর পাওয়ার মতো আশা কিন্তু আমাদের এখানে নেই বর্তমান যা পরিস্থিতি আছে। জেলার নাম পাল্টাচ্ছে কিন্তু ছবিটা একই। জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ারেও জমিতে ব্যাপক ক্ষতি, সবজি চাষে ব্যাপক ক্ষতি। আলিপুরদুয়ারে তোরসার চর এলাকায় বেগুন চাষে ব্যাপক ক্ষতি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিছুক্ষণ আগে শান্তনুর সঙ্গে কথা বলছিলাম, জলপাইগুড়িতে 14,000 হেক্টর জমি নষ্ট হয়ে গেছে। এখানে কি অবস্থা? অয়ন্ত, দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের জেলা আলিপুরদুয়ারে কিছুটা কম হলেও কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। আলিপুরদুয়ার জেলাতে মূলত কুমারগ্রাম, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং বীরপাড়া মাদারিহাট ব্লক, এই 3টে ব্লকে ক্ষতি হয়েছে। মূলত আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় 350 বিঘার সবজি কিন্তু আলিপুরদুয়ারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় 100 বিঘে যে ধানের চাষাবাদ সেটাও নষ্ট হয়েছে। মূলত তোরসার চরে যে বেগুনের চাষ হতো, একেবারে ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। তোরসার চরের বেগুনের কিন্তু বেশ সুনাম রয়েছে বিভিন্ন জায়গায়, সেই বেগুন একেবারে ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে শাহকুমার এলাকা এবং কুমার গ্রামে প্রচুর ধানের ক্ষতি হয়েছে। এই সমস্ত ক্ষয়ক্ষতির কিন্তু হিসেব করছে প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষকদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তারও প্রক্রিয়া শুরু হয়েছে। ধান ক্ষতি হয়েছে, তারপরে সবজি ক্ষতি হয়েছে, কালাই ক্ষতি হয়েছে। আচ্ছা, কত বিঘা জমি? 5 বিঘা। আর অন্যান্য ফসল? অন্যান্য ফসল 2 বিঘা 3 বিঘা সব নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্মী পূজার আগের দিন যে জলটা আসলো আমাদের, তো সবাই তো খেতে ফসল লাগিয়েছিল, যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পায় নাই। তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, রৌদ্রের পাওয়ারে ওই গাছগুলা ঝিমে ঝিমে মরে যাচ্ছে। মাথা ভাঙাতেও জমির পর জমি নষ্ট, একেবারে দুর্যোগ প্লাবনে দেখলেই চোখে জল আসবে। এই যে কষ্ট করে জমির ফসল ফলানোর চেষ্টা করেছিলেন কৃষকরা, কি অবস্থা? কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে, সংক্ষেপে জানতে চাইবো কতটা ক্ষতি হয়েছে। দেখো, আমরা বন্যায় মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটে জলঢাকার জলে প্লাবিত হয়েছিল এলাকার অধিকাংশ গ্রাম। সেই গ্রামে কিন্তু যারা ধান চাষ করেছিলেন পুরোটাই জলের তলায় তলিয়ে গিয়েছিল এবং জল নামার পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ধানের যে চারা সেগুলো কোথাও মরে গিয়েছে, কোথাও নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি সেই জমিতে বালি চলে আসায় কিন্তু ব্যাপক ক্ষতির মুখে ওই এলাকা। একদম বালি চলে এসেছে, তার মানে কতটা জমির ক্ষতি হবে। রোহিণীর রাস্তা ধসে এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত রোহিণী রোড, শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড, জোর কদমে রোহিণী রোড সংস্কারের কাজ। এখন দিনেরও কাজটা হচ্ছে, রাত্রিবেলাও কাজ হয়েছে মোটামুটি। কতদিন লাগবে মনে করে?
মোটামুটি 1.5 মাস মানে কমপ্লিট হয়ে যাবে। ওই নিচে আছে আমার 35 মিটার, তাহলে লেন্থ হলো এটা 50 মিটার লেন্থ পড়ে। মানে দিনের বেলা কাজ করছি আমরা, আর রাত্রিবেলা করছে নাইট 11 পর্যন্ত। মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা। হ্যাঁ 1.5 মাস টার্গেট। যদি আমরা ওয়েদারে সাথ দিয়ে আমরা 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী রোহিণী রোড। প্রায় 50 মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে 40 মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে। স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে দুটি রোড দিয়ে, একটি ভায়া তিনধারিয়া মহানদী 110 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হেলকার রোড দিয়ে, অন্যটি পাংখাবাড়ি রোড। আর এই রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ। দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে। গতকালই দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাতে দ্রুত এই রোহিণী রোড সংস্কার করা হয়, সেদিকেও তার নজর রয়েছে। আর সেই মতো কিন্তু জিটিএ এই কাজ করছে এবং তাদের আশা যদি আবহাওয়া সাথ দেয় 1.5 মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রোহিণী, কার্শিয়াং। এবার বনগাঁয় দেখুন, ক্রেতা জিনিস কিনেছেন, 2 লক্ষ টাকার জিনিস কিনেছেন, কিন্তু টাকা না দিয়ে হাওয়া। অনলাইনে আবার এটাও কি সম্ভব? কিভাবে সম্ভব হলো? কিভাবে জিনিস নিয়েও টাকা না দিয়ে হাওয়া হয়ে গেলেন? সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। দেখুন তো, উত্তর 24 পরগনার বনগাঁ থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বনগাঁর মনতোষ দাস নামে এক ব্যক্তি গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরীর কাছে গত চলতি মাসের 12 তারিখে ইঞ্জিন ভ্যানের সামগ্রীর অর্ডার দিয়েছিল ফোন মারফত। এবং তিনি জানিয়েছিল যে বনগাঁ রেলগেট এলাকায় তার দোকান আছে, মনতোষের দোকান আছে, সেই মতোই তিনি ডেলিভারি করেন তার মালপত্র। এবং তার আগেই অর্থাৎ রেলগেটের আগেই কালোপুর এলাকায় কিছু মালপত্র নামিয়ে নেওয়া হয়। বলা হয় যে আমার দোকান রয়েছে রেলগেট এলাকায়, সেখানে গিয়ে অন্য যে সমস্ত সামগ্রী ছিল বাকি সেগুলোকে নামিয়ে দেবেন। সেই মতোই সেখানে এসে তারা দেখতে পারেন যে মনতোষ বাবুর কোনো দোকান সেই এলাকায় নেই। তারপরেই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। তারপরে বনগাঁ থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। বুধবার সন্ধ্যায় বনগাঁ থানার পক্ষ থেকে এই মনতোষ দাসকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে এবং যে সমস্ত সামগ্রী এই ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছিল সেই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এবং ধৃত মনতোষ দাসকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বেশ।